আমরা এই পর্বে দেখব সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসি শর্ট ফর্মে যেটাকে বলে এসডিএলসি। তো সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের এসডিএলসি একটা বড় পার্ট, যেটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টে টোটাল লাইফ সাইকেলটা কীভাবে মেনটেন করতে হয়, কী কাজ করতে হবে একটা বাণিজ্যিক সফটওয়্যার তৈরি করার জন্য। তো আমরা শুরু করি। সফটওয়্যার ডেভেলপমেন্ট দ্য প্রসেস, সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস। তো সিস্টেমটা ডেভেলপ করতে হলে কী কী প্রসেস নিতে হবে? এ সেট অফ অ্যাক্টিভিটিস, মেথডস, বেস্ট প্র্যাকটিস অ্যান্ড ডেলিভারেবল দ্যাট আর ইউজ টু ডেভেলপ অ্যান্ড মেনটেন ইনফরমেশন সিস্টেমস। তো আমাদের যেটা নিতে হবে, কী কী অ্যাক্টিভিটি করতে হবে সেটা বের করতে হবে, কোন মেথডে কাজগুলো হবে সেটা বের করতে হবে, বেস্ট প্র্যাকটিস কী আছে, যেসব বেস্ট প্র্যাকটিস আছে সেটা কোনটা আমরা, অ্যান্ড ডেলিভারেবলস, যেসব ডেলিভারি আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রজেক্টের জন্য যেসব ডেলিভারি আমরা করব, হতে পারে ডকুমেন্ট, ম্যানুয়াল, ফাইনাল সফটওয়্যার ইনস্টলেশন, এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং কীভাবে মেনটেন করবো ইনফরমেশন সিস্টেমকে সেটাও আইডেন্টিফাই করতে হবে। আরেকটা হচ্ছে প্রসেস ম্যাচুরিটি, আমাদের যে প্রসেসগুলো ইউজ করবো সেটার ম্যাচুরিটি কীভাবে হবে সেটাও আমাদের দেখতে হবে। অ্যাজ এ ডেভেলপমেন্ট প্রসেস ম্যাচিউর, প্রজেক্ট কস্ট ডিক্রিজ, টাইম লাইনস ইমপ্রুভ, প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি ইনক্রিজ। এর মানে হচ্ছে আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করি, ইনিশিয়াল স্টেজে আমরা আসলে অনেক কিছুই জানি না, রিকোয়ারমেন্ট জানি না ঠিকমতো, তারপরে কোন প্রসেসটা ফলো করবে এগুলো জানি না। কিন্তু আমরা সময়ের সাথে সাথে যখন আমরা প্রজেক্টটা নিয়ে আগাতে থাকি, যখন ম্যাচিউরড হতে থাকে, মানে পূর্ণাঙ্গতা পেতে থাকে, তখন আমাদের প্রজেক্টের কস্ট কমে যায়, প্রজেক্টের কস্ট কমে যাবে, টাইম লাইন ইমপ্রুভ, মানে হচ্ছে আমাদের সময়ও কমে যাবে, অনেক কিছু বুঝে যাব, জিনিসটা ধীরে ধীরে আরও দ্রুত কাজ করতে পারবে। প্রোডাক্টিভিটি, যেমন যারা সফটওয়্যার ডেভেলপ করবে বা সাথে যেসব লোকগুলো জড়িত তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। আগে হয়তো তাদের একটা কাজ করতে একদিন লাগতো, আর যখন সব কিছু জেনে যাবে তখন তারা আরও দ্রুত কাজ করতে পারবে। কোয়ালিটি ইনক্রিজ, তারপর কোয়ালিটিগুলো কী হবে সেগুলো আস্তে আস্তে ইনক্রিজ করবে। নেক্সট হলো গাইডিং প্রিন্সিপালগুলো কী কী হবে সেটা আমরা দেখব। গেট দ্য ওনার্স অ্যান্ড ইউজার ইনভলভমেন্ট, তার মানে যে প্রজেক্টটা যাদের জন্য করতেছো, যে কোম্পানি তোমাকে স্পন্সর করতেছে প্রজেক্টটা করার জন্য, অর্ডার দিয়েছে, তাদেরকে পেতে হবে। তারপরে তাদের যেসব তোমার সফটওয়্যার যেটা বানাচ্ছ, যে সফটওয়্যার তৈরি হচ্ছে, তার ইউজার যারা আছে তাদেরকে ইনভলভ করতে হবে কাজের সাথে, কারণ ম্যাক্সিমাম ইনফরমেশন তাদের কাছ থেকে আসবে। একটা সফটওয়্যার প্রজেক্ট ফেলার পিছনে বড় কারণ হচ্ছে ওনার এবং ইউজারদের প্রথম থেকে ইনভলভ না করা। অ্যাস্টাবলিশ ফেজেস অ্যান্ড অ্যাক্টিভিটিস, তার মানে আমাদের প্রজেক্টটাকে ভেঙে ফেলতে হবে বিভিন্ন ফেজে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এবং কোন কোন ফেজে কী কী কাজ হবে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। অ্যাস্টাবলিশ স্ট্যান্ডার্ড ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন, তারপরে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে যেটা দিয়ে আমাদের ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপটা করা হবে, যে মেথডটা ফলো করে, এবং ডকুমেন্টেশনগুলো করা হবে, যে কোন ফরম্যাটে আমরা ডকুমেন্টেশনগুলো করব। তো সব স্ট্যান্ডার্ড এবং ডকুমেন্টেশনে আমরা ডিটেলে আর পরের ভিডিওগুলোতে কথা বলবো, জাস্ট আমাদের সাথে থাকো। জাস্টিফাই সিস্টেমস অ্যাজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তার মানে সিস্টেম যেটা তৈরি করতেছে এটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কেন হচ্ছে, মানে এই সফটওয়্যারটা তৈরি করলে, এই সফটওয়্যারটা কিনলে একটা কোম্পানি কীভাবে লাভবান হবে, তাদের টাকার পরিবর্তে তারা কত রিটার্ন পাবে সেটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। ডু নট বি অ্যাফ্রেড টু ক্যান্সেল অর রিভাইজ স্কোপ, তো তোমরা হয়তো অনেক সময় প্রজেক্টের স্কোপিং করে ফেলছ, কিন্তু মনে রাখতে হবে স্কোপ যে কোনো সময় চেঞ্জ হতে পারে, আবার ক্যান্সেলও হতে পারে। তো রিভাইজটা স্কোপ আগেই যেটা বলা হয়েছে যে আমাদের যখন প্রজেক্ট ম্যাচুরিটি হওয়া শুরু করবে, তখন আরও নতুন নতুন জিনিস আমরা জানবো, অনেক কিছু বুঝবো, তখন আমাদের স্কোপ রিভাইজ করতে হবে। স্কোপ হচ্ছে যে ফিচারগুলো নিয়ে আমরা সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি সেটাকে আমরা স্কোপ বলি। ডিভাইড অ্যান্ড কনকুয়ার, যেসব আমাদের প্রবলেম সামনে আসে, যেসব ফিচারগুলো আমরা দিয়ে যাচ্ছি সেগুলো সবগুলোকে আমাদের ভেঙে ফেলতে হবে, ভেঙে ছোটো ছোটো অংশে ভাগ করে, এবং তারপরে এগুলোর উপরে কাজ করতে হবে। ডিজাইন ফর গ্রোথ অ্যান্ড চেঞ্জ, তো সফটওয়্যারটা চিন্তা করতে হবে ডেভেলপ করার সময় যে আমরা এইটাই শেষ না, এই সফটওয়্যারটাকে আমাদের আরও এনহ্যান্স করতে হবে, নতুন নতুন ফিচার আসবে, নতুন চেঞ্জ আসলে যেন খুব সহজে আমরা চেঞ্জগুলো করতে পারি। আমাদের প্রোগ্রামিংয়ের ভুল ধারণার কারণে আমরা এক একটা প্রোগ্রাম বিশাল করে ফেলি এবং কোনো ডিজাইন প্যাটার্ন ইউজ করি না, যার জন্য প্রোগ্রামে যদি কখন ভবিষ্যৎ চেঞ্জ আনতে হয়, রং ডিজাইনের জন্য চেঞ্জ আনতে হয়, তাহলে আমার চেঞ্জ আনতে প্রচুর খরচ পড়ে যায়, তার মানে রিওয়ার্ক করতে হয় প্রচুর। তো এটা মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। নেক্সট আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট দ্য প্রসেসের আরেকটা অংশ। 3 জেনেরিক ফেজেস, 3টা কমন ফেজ যেগুলো আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসগুলো ভাগ করি। একটা হচ্ছে ডেফিনেশন, এটাকে বলে হোয়াট, তার মানে আমরা কী কী কাজ করতে যাচ্ছি সেগুলো নিতে হবে। কাস্টমার কন্ট্যাক্টস, কাস্টমার সাথে কে ইনভলভ, তাদের কন্ট্যাক্ট নাম্বার আনতে হবে। সিস্টেমের রোল কী কী হবে আর স্কোপ কী কী হবে এগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে।
তারপর হচ্ছে এই ফেজে আমরা প্রজেক্ট প্ল্যানিং করব। প্রজেক্ট প্ল্যানিং মানে আমাদের সফটওয়্যারটা প্রজেক্ট কীভাবে রান করবে ফার্স্ট টু লাস্ট, সেই প্ল্যানিংটা করব। কী কী রিসোর্স লাগবে, কী কী রিস্ক আছে, রিস্ক অ্যানালাইসিস করতে হবে। রিস্ক মানে হচ্ছে মনে করো তোমরা একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য বলা যায় 5 দিন লাগবে, কিন্তু তোমার এই 5 দিনের মধ্যে এমন হতে পারে যে পলিটিক্যাল কোনো কারণে হয়তো লাগাতার স্ট্রাইক হয়ে যাচ্ছে, তোমার প্রোগ্রামাররা অফিসে আসতে পারতেছে না, বা অন্য কোনো ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, যেমন ঝড় বৃষ্টির জন্য ইলেকট্রিসিটি না থাকতে পারে। এই রিস্কগুলো কী ধরনের রিস্ক থাকতে হয় সেগুলো অ্যানালাইজ করতে হবে, যাতে তুমি ধরতে পারো যে আমরা 5 দিনে সফটওয়্যারটা ডেভেলপ করতে পারবো কি না। তারপর রিসোর্স, কী রিসোর্স লাগবে, কতগুলো লোক লাগবে, কতগুলো সিস্টেম লাগবে, সফটওয়্যার আর নতুন সফটওয়্যার কী করতে হবে, সেই রিসোর্সগুলোকে নিয়ে আসতে হবে। রিসোর্স মানে হচ্ছে হিউম্যান রিসোর্স, মানে প্রোগ্রামার, অ্যানালিস্ট এরা। তারপরে হচ্ছে হার্ডওয়্যার, তার মানে প্রোগ্রামিং করার জন্য যদি ডেস্কটপ লাগবে সেগুলো, সার্ভার, যদি সফটওয়্যার কিনতে হয় সফটওয়্যার। তারপর কস্ট এস্টিমেশন, সবগুলো যখন হয়ে গেছে তখন আমাদের কস্ট এস্টিমেট করতে হবে যে সফটওয়্যারটা বানাইতে অ্যাকচুয়ালি আমার কত টাকা খরচ হচ্ছে। স্ক্যাডিউল বা শিডিউল, সেখানে আমাদের বলতে হবে যে কবে নাগাদ আমরা কোন কাজ করব। যেমন আমরা বলতে পারি যে মে 1 থেকে 7 পর্যন্ত আমরা টাস্ক এ করব, তারপরে মে 8 থেকে 9 পর্যন্ত আমরা টাস্ক বি করব। তো এটা হচ্ছে স্ক্যাজুয়াল। এভাবে স্ক্যাজুয়াল তৈরি করতে হবে। মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করতে পারো বা এক্সেল শিটে তোমরা স্ক্যাজুয়ালিং করতে পারো। এই ফেজে আরেকটা যেটা করা হবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তার মানে আমাদের রিকোয়ারমেন্টটা কীভাবে তৈরি হবে সেই অ্যানালাইসিসটা করতে হবে, যে আমাদের এই সফটওয়্যারের কী রিকোয়ারমেন্ট আছে। আরেকটা আছে ডেভেলপমেন্ট ফেজ, যখন আমাদের মানে আমরা কী করবো সেই জিনিসগুলো জেনে গেছি, এখন আমাদের বের করতে হাউ, তার মানে আমরা কাজগুলো কীভাবে করব। তো এই ডেভেলপমেন্ট ফেজে থাকবে ডিজাইন, মানে সফটওয়্যারটাকে ডিজাইন করতে হবে, কোডিং, টেস্টিং। ডিজাইনের জন্য বিভিন্ন অপশন আছে, যেমন ডাটাবেস ডিজাইনটা কী হবে, তোমার ইউজার ইন্টারফেস ডিজাইনটা কেমন হবে, তারপরে নেটওয়ার্ক এর সাথে নেটওয়ার্ক কানেক্টিভিটিগুলো কীভাবে হবে, সেই ডিজাইনগুলো এই ফেজে আসবে। তারপর যখন ডিজাইন শেষ হয়ে গেছে, মনে করি ডিজাইনে আমার একটা ফর্ম লাগবে, একটা ডিসপ্লে ইন্টারফেস লাগবে, এখানে আমরা সব ডিজাইন করে ফেলবো। ডিজাইন এই জিনিসগুলো ডাটা এন্ট্রি হবে, তারপর সেভ বাটন, ক্যান্সেল বাটন, ব্লা যা লাগবে সেই ডিজাইন, টোটাল সফটওয়্যার ডিজাইনটা আমরা করে ফেলবো, এবং এটা ডাটাবেস কীরকম হবে সেই ডিজাইনটাও করা হবে। যখন ডিজাইন শেষ, তারপর আমাদের কোডিং শুরু হবে, তার আগে কোডিং শুরু হবে না। আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে যে রিকোয়ারমেন্ট না বুঝে আমরা কোডিং করা শুরু করে দিই এবং ডিজাইনও করি না, যার জন্য যেটা হয় এই প্রজেক্টটার কোনো দিন শেষ হয় না, এবং এটা মেনটেন করা সম্ভব হয় না, সবসময় রিকোড করতে হয়। যেটা একদিন লাগতো কাজ, এই কাজটুকু বাদ দেওয়ার জন্য আমাদের সেটা আরও 7 দিন বা 8 দিন বেশি কাজ লাগে। আর একটা সবচেয়ে বড় হচ্ছে টেস্টিং। কোডিং করার পরে সবসময় সেটাকে টেস্ট করতে হবে যে আমরা যে রিকোয়ারমেন্টের জন্য যাচ্ছি সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতেছে কি না, এটার মধ্যে কোনো বাগ আছে কি না, এটা প্রপারলি কাজ করতেছে কি না, যেন টেস্টিং লাগবে। তার মানে তোমার হিউম্যান রিসোর্স লাগবে, ডিজাইনের জন্য লোক লাগবে, প্রোগ্রামিংয়ের জন্য লোক লাগবে, টেস্টিংয়ের জন্য লোক লাগবে। তো এগুলো নিয়ে আমাদের ডেভেলপমেন্ট ফেজ। যখন ডেভেলপমেন্ট শেষ হয়ে গেছে, ডিজাইন শেষ, কোডিং শেষ, সফটওয়্যার টেস্ট করা হয়ে গেছে, তখন আমাদের হচ্ছে মেইনটেনেন্স পার্ট। আমরা সফটওয়্যারটা ইনস্টল করে দিলাম, এরপর আমাদেরকে মেইনটেইন করতে হবে, এটাকে সাপোর্ট দিতে হবে, সার্ভিস দিতে হবে। সেখানে কারেকশন অফ এরর, অনেক সময় টেস্টিং অনেক এরর ধরা পড়ে না, কিন্তু যখন রিয়েল কাজ করতে যায় তখন অনেক বিভিন্ন সিচুয়েশনে এররগুলো আসে, সেগুলোকে আমাদের কারেক্ট করতে হবে। তারপর অ্যাডাপ্টেশন, এনহ্যান্সমেন্ট, তার মধ্যে আমাদের অ্যাডাপ্ট করার জন্য ক্ষমতা করতে হবে, ইউজারদের ট্রেনিং দিতে হবে, তাদেরকে প্রপারলি তারা যেন সফটওয়্যারটা বুঝে সেই কাজ করতে হবে। আর এনহ্যান্সমেন্ট হচ্ছে যখন কাজ করতে যাবে তখন দেখা যাবে যে আরও নতুন ফিচার দরকার পড়ে, তখন সেটাকে এনহ্যান্স করার কাজ করতে হবে। তার মানে সফটওয়্যার ইনিশিয়াল ডেভেলপড হয়ে যাওয়ার পরে তারপরে আরও যে কারেকশনগুলো থাকে, বাগ ফিক্সিং হয়, তারপরে ইউজারের ফিডব্যাক নেওয়া হয়, তারপর আরও যদি এনহ্যান্স করতে হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস লেভেলে হতে পারে বা অন্যান্য বিজনেস লজিকের ক্ষেত্রে হতে পারে, সেই এনহ্যান্সমেন্টগুলো করতে হবে। এটা হচ্ছে মেইনটেনেন্স ফেজ, যার জন্যই একটা কোম্পানি সফটওয়্যার যখন কিনে তারপরে মেইনটেনেন্স ফি দিয়ে যায় সফটওয়্যার সেলারদেরকে, যাতে কোনো বাগ বা নতুন ফিচার যদি থাকে সেই ফিচারগুলো অ্যাড করতে পারে। তো নেক্সট আমাদের হচ্ছে অল্টারনেটিভলি আমরা চিন্তা করতে পারি, আগের যে 3টা ফেজ দেখলাম, অল্টারনেটিভলি আরও একটা ফেজ হতে পারে, বলতে পারি নতুনভাবে বলতে পারি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন ফেজ। এই ফেজে আমরা এস্টাবলিশ দ্য প্রজেক্ট কন্টেন্টস, প্রজেক্ট কী হবে সে কাজ করব, স্কোপ করব, বাজেটিং করব, স্টাফিং করব, কী লোক লাগবে, কতজন লাগবে, স্ক্যাজুয়ালিং করব। তো এর আগে আমরা ইনিশিয়ালি বলছিলাম, আমরা এর আগে যেটা দেখছি ডেফিনেশন ফেজ, ডেভেলপমেন্ট ফেজ, মেইনটেনেন্স ফেজ।
এখন আমরা দেখতেছি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন ফেজ, যেটা ডেফিনেশন ফেজের মতোই। প্রবলেম অ্যানালাইসিস ফেজ, আইডেন্টিফাই অ্যান্ড অ্যানালাইসিস বোথ দ্য বিজনেস অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম ডোমেইনস ফর স্পেসিফিক প্রবলেম কজ অ্যান্ড এফেক্ট। তার মানে এই পার্টিকুলার ফেজে আমরা যে প্রজেক্টের স্কোপ পেলাম, বাজেট পেলাম, স্টাফ পেলাম, এগুলো নিয়ে আমাদের যে প্রবলেমগুলো আমরা দেখতেছি এই প্রবলেমগুলো আমরা সলভ করতে হবে। সেটা বিজনেস প্রবলেম হতে পারে বা টেকনিক্যাল প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো অ্যানালাইসিস করতে হবে, তাদের কজ বের করতে হবে এবং একটা সলিউশন বের করতে হবে। নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজ। এই সময় আমরা ডিটেল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবো। আগে যা স্কোপ মানে হচ্ছে খুব অ্যাবস্ট্রাক্ট লেভেলের একটা রিকোয়ারমেন্ট ডিফাইন করা হয়েছে, এখন ডিটেল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে একেবারে স্মল লেভেলে। Identify and analysis business requirement that should apply to any possible technical solution to the problems. যত ধরনের রিকোয়ারমেন্ট আছে সব অ্যানালাইসিস এখানে করতে হবে। তারপর ডিসিশন অ্যানালাইসিস ফেজ। ডিসিশন অ্যানালাইসিস ফেজ হচ্ছে আমরা যখন রিকোয়ারমেন্ট পেয়ে গেছি এর মধ্যে থেকে সব রিকোয়ারমেন্ট হয়তো আমরা এই ফেজে এই সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করবো না, কিছু করবো না, তো এই ডিসিশনগুলো এই ফেজে নিতে হবে। যেমন আইডেন্টিফাই অ্যান্ড অ্যানালাইসিস ক্যান্ডিডেট টেকনিক্যাল সলিউশন দ্যাট মাইট সলভ দ্য প্রবলেমস and fulfill the business requirement. The result is a feasible target solution. এখান থেকে আমরা যত রিকোয়ারমেন্ট পেলাম এখানে দেখলাম যে টেকনিক্যালি আমরা কোন জিনিসগুলো সলভ করতে পারবো, তার মানে টেকনিক্যাল সলিউশন দিতে পারবো এবং প্রবলেমগুলো সলভ করে আমাদের যে বিজনেস রিকোয়ারমেন্টগুলোকে আমরা মিট করতে পারবো সেটা আইডেন্টিফাই করবো। এবং আমরা এখান থেকে আমরা একটা ফিজিবিলিটি অ্যানালাইসিস পেয়ে যাবো, আমরা বলবো যে আমরা যে সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি এটা আসলে ফিজিবল কিনা, এটা গ্রহণযোগ্য হবে কিনা। তার মানে আমাদের যে সিস্টেম আছে যদি তারা কোনো নতুন সফটওয়্যার এক্সিস্টিং সফটওয়্যার ইউজ করতে থাকে তার পরিবর্তে নতুন সফটওয়্যার আনাটা আসলে কোনো ভ্যালু আসতেছে কিনা, বিজনেসের কোনো ভ্যালু আসতেছে কিনা সেটা দেখতে হবে। টার্গেট সলিউশনের জন্য ফিজিবিলিটি চেক হয়ে যাবে এখান থেকে। যদি এখান থেকে ডিসিশন হবে আমরা গো নো গো ডিসিশন, তার মানে হচ্ছে আমরা সফটওয়্যার ডেভেলপ করবো কি করবো না সেই ডিসিশনটা এই ফেজের পরে পেয়ে যাবো আমরা। নেক্সট ফেজ হচ্ছে পারচেজিং ফেজ। পারচেজিং ফেজ এটা হচ্ছে অপশনাল। এখন মনে করো তুমি যদি সফটওয়্যার ডেভেলপার কোম্পানিতে কাজ না করো, তুমি মনে করো একটা ওষুধ কোম্পানিতে কাজ করতেছো, তাদের ইনফরমেশন সিস্টেম ডিজাইনের জন্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলা। এখন তোমাকে চিন্তা করতে হবে তুমি সফটওয়্যারটা কোনো সফটওয়্যার কোম্পানির কাছ থেকে কিনবা না নিজেরাই ডেভেলপ করবা। সেই অ্যানালাইসিস যদি কিনতে হয় সেই পারচেজিং ফেজে কিনতে হবে। আইডেন্টিফাই অ্যানালাইসিস হার্ডওয়্যার সফটওয়্যার প্রোডাক্ট দ্যাট উইল বি পারচেজ অ্যাজ পার্ট অফ দ্য টার্গেট সলিউশন। তো এখানে আরেকটা হচ্ছে, এটা আগে যেটা বললাম এটা হচ্ছে তুমি যদি কোনো কোম্পানিতে কাজ করো, কোনো সফটওয়্যার কোম্পানি না, কিন্তু সফটওয়্যার কোম্পানি যদি কাজ করো তো অনেক সময় দেখা যায় তোমার এই সফটওয়্যারটা ডেলিভারি করতে তোমার নতুন কোনো সফটওয়্যার দরকার হতে পারে, নতুন হার্ডওয়্যার দরকার হতে পারে, সেইগুলোকে চিন্তা ভাবনা করো, যদি দরকার পড়ে তাহলে তোমাকে কিনতে হবে। দেন হচ্ছে আমাদের ডিজাইন ফেজ। যদি কেনাকাটা শেষ সব কিছু, এখন আমরা সফটওয়্যারটাকে ডিজাইন করব। স্পেসিফাই দ্য টেকনিক্যাল রিকোয়ারমেন্ট ফর টার্গেট সলিউশন, মানে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট সলিউশনটা করতে হলে টেকনিক্যাল রিকোয়ারমেন্টটা কী সেটা আমাদের জানতে হবে। Today, the design phase typically has significant overlap with the construction phase. Construction phase এর সাথে ডিজাইন ফেজের একটা ওভারল্যাপিং আছে, তার মানে ডিজাইন ফেজ কনস্ট্রাকশন, ডিজাইন কনস্ট্রাকশন এভাবে একটা হিক হবে। তো আমরা যখন সফটওয়্যারটা ডিজাইন করে ফেলছি, মানে সফটওয়্যারটা কী হবে সেই ডিজাইনগুলো পেয়ে গেছি, তখন কনস্ট্রাকশন ফেজে যেটা হবে বিল্ড অ্যান্ড টেস্ট দ্য অ্যাকচুয়াল সলিউশন অর ইন্টারিম প্রোটোটাইপ অফ দ্য সলিউশন। যে সলিউশনটা আমরা বানাইতে যাচ্ছি সেই সলিউশনটা কনস্ট্রাকশন ফেজে আমরা ডেভেলপ করবো, কারণ প্রোগ্রামিং করব, কোডিং করব। আর অনেক সময় দেখা যায় যে আমরা প্রোটোটাইপ তৈরি করি, যে আমরা টোটাল সলিউশন একবারে না দিয়ে পার্শিয়াল সলিউশন তৈরি করি বা শুধু স্ক্রিনগুলো ডিজাইন করে আমাদের ইউজারদেরকে ব্যবহার করার জন্য দেই। তারা ওগুলো দেখে তারা ফিডব্যাক দেয় যে না এটা এইভাবে হবে না, এটা এইভাবে হবে, তখন এইভাবে আবার নতুন করে আবার ডিজাইন ফেজে চলে যাই, ডিজাইন চেঞ্জ করে তারপরে আবার কনস্ট্রাকশন ফেজে আসি, কনস্ট্রাকশন ফেজ থেকে আবার ডিজাইন করে ইউজারের কাছে যাই, এক সময় গিয়ে এটাকে ফ্রিজ করে দেওয়া হয় যে হ্যাঁ আমরা সবাই অ্যাগ্রি যে এই সফটওয়্যারটা এরকমই হবে। দেন হচ্ছে যখন আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে গেছে, দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ। আমরা এখন ইমপ্লিমেন্ট করবো। 71 দিন তো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ডেভেলপ করে গেছি বা পারচেস করে নিয়ে এসেছি, এখন আমরা এটা প্রোডাকশনে নিয়ে যাব, তার মানে এটা রিয়েলি ইউজাররা ইউজ করা শুরু করবে তার জন্য রেডি করব। তো পুট দ্য সলিউশন ইনটু ডেইলি প্রোডাকশন, সফটওয়্যারটা ইনস্টল করার পরে ইউজারদেরকে ইউজ করতে বলবো। অপারেশন অ্যান্ড সাপোর্ট ফেজ, এই অপারেশন সাপোর্ট ফেজে ইউজাররা ইউজ করা শুরু করবে, সেইখানে কন্টিনিউ আনটিল দ্য সিস্টেম ইজ অবসোলুট, তার মানে এই সাপোর্ট থাকবে। যেমন তুমি যদি কোনো একটা মাইক্রোসফটের উইন্ডোজ কিনো, এই উইন্ডোজে একটা সাপোর্ট কিনতে হয়, প্রতি বছর একটা টাকা দিতে হয়, যার পরিবর্তে তারা আমাদের বাগ ফিক্স দেয়, নতুন ফিচার দেয় ফ্রিলি। তো এই ফেজটা চলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত না এই সফটওয়্যারটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন বলতে কী বুঝি,
এইখানে আমাদের যেসব কোশ্চেনগুলো আনসার করতে হবে, যেসব আইডেন্টিফাই করতে হবে, ইজ দ্য প্রজেক্ট ওর্থ লুকিং অ্যাট, প্রজেক্টটা কি আসলেই দরকার আছে কি না, ডিফাইন দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট, পারসিভড প্রবলেম, অপরচুনিটিস, ডাইরেক্টিভ দ্যাট ট্রিগার দ্য প্রজেক্টস। কারণ প্রজেক্ট থেকে প্রজেক্টের স্কোপটা তৈরি করতে হবে যে এই প্রজেক্ট আমরা কী কী বানাতে যাচ্ছি, এখান থেকে কী কী প্রবলেম আসতে পারে সেই প্রবলেমগুলো, অপরচুনিটিগুলো কী কী আসতে পারে সেই অপরচুনিটিগুলো, ডাইরেক্টিভ দ্যাট ট্রিগার দ্য প্রজেক্ট থেকে কী কী ডাইরেক্টিভ আসতে পারে সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। এস্টাবলিশ দ্য প্রজেক্ট টিম অ্যান্ড পার্টিসিপেন্ট, দ্য প্রজেক্ট বাজেট অ্যান্ড প্রজেক্ট স্কেডিউল। প্রজেক্টের টিমটা তৈরি করতে হবে, কে কে এই প্রজেক্টে কাজ করবে এবং কে কে বিভিন্নভাবে পার্টিসিপেট করবে, যেমন ইউজাররা পার্টিসিপেট করবে, ওনার পার্টিসিপেট করবে, তোমার কোম্পানির ম্যানেজমেন্ট টিম পার্টিসিপেট করবে। তো এগুলো আমাদের লিস্ট তৈরি করতে হবে। দেন প্রজেক্টের বাজেট তৈরি করতে হবে যে কত টাকা খরচ হবে, আর প্রজেক্টের স্কেডিউল, আমরা প্রজেক্টটা কখন থেকে শুরু করব, কীভাবে করব, কোন কাজ আগে করবো, কোন কাজ পরে করবো, সেটা আমরা প্রজেক্ট স্কেডিউল থেকে তৈরি করব। দেন আছে প্রবলেম অ্যানালাইসিস। প্রবলেম অ্যানালাইসিসে আমরা যেটা গেইন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বিজনেস প্রবলেম ডোমেন, বিজনেসের প্রবলেমটা সলভ করতে যাচ্ছ সেটা অ্যাপ্রোপ্রিয়েট আন্ডারস্ট্যান্ডিং লাগবে, সেই আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। ডিটারমাইন ইফ দ্য সিস্টেম ইজ ওর্থ ডেভেলপিং, তোমাদের চিন্তা ভাবনা করতে হবে সফটওয়্যারটাকে ডেভেলপ করা ঠিক হবে কি হবে না, আসলে কতটুকু ওর্থওয়াইল হবে, কতটুকু বেনিফিট দেবে সেটা ডিটারমাইন করতে হবে। লার্নিং দ্য সিস্টেম টার্মিনোলজি, হিস্টোরি, কালচার অ্যান্ড নুয়েন্স অফ দ্য অর্গানাইজেশন, সিস্টেমের টার্মিনোলজিগুলো বুঝতে হবে। যেমন অ্যাকাউন্টিং সিস্টেম তৈরি করতে হলে অ্যাকাউন্টিং জেনারেল লেজার একটা টার্মিনোলজি, এটা তোমাকে বুঝতে হবে। তোমার অন্যান্য যেসব জিনিসগুলো আছে যে ম্যানুয়ালি যারা কাজ করে যে ওই সিস্টেমে কী টার্মিনোলজি, সেই টার্মিনোলজিগুলো বুঝতে হবে। সিস্টেমের হিস্ট্রি কী, হিস্ট্রি বুঝতে হবে। ওইখানে কালচারটা কী, এনভায়রনমেন্ট, সেই কালচারটা বুঝতে হবে। আর অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনের যেসব নুয়েন্সেসগুলো আছে, নাউন্সেসগুলো আছে, সেই নাউন্সগুলো জানতে হবে। অ্যাড্রেস দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ দ্য প্রবলেম, অপরচুনিটি অ্যান্ড ডাইরেক্টিভ, এটা কী কজ অ্যান্ড ইফেক্ট হতে পারে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে, অপরচুনিটি এবং ডাইরেক্টিভগুলো নিয়ে আসতে হবে। প্রবলেম হতে পারে একটা, ধরো যে সিস্টেমটা নতুনভাবে দিলে ইউজাররা হয়তো ইউজ করতে চাবে না, সফটওয়্যার বা আগের সিস্টেমের সাথে অনেকদিন যাবত কাজ করতেছে এবং তাদের একটা ভালো লাগা রয়ে গেছে, তো নতুন সিস্টেমে মানুষ সাধারণত চেঞ্জ করতে চায় না। তো এই সিচুয়েশনে তোমাদের কী কী প্রবলেম হতে পারে এবং সেটা কীভাবে সলভ করবে সেটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে। দেন আছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে যেটা করতে হবে, আইডেন্টিফাই দ্য ডাটা, কী কী ডাটা লাগবে, প্রসেস, ইন্টারফেস, কী কী ইন্টারফেস লাগবে, জিওগ্রাফিক্যাল রিকোয়ারমেন্ট ফর দ্য ইউজার অফ নিউ সিস্টেম, তার মানে হচ্ছে যে এই সফটওয়্যারটা জিওগ্রাফিক্যালি বিভিন্ন জায়গা থেকে ইউজ করবে কিনা, নাকি একই অফিস থেকে ইউজ করবে, সেটা হচ্ছে চিন্তাভাবনা বের করে নিয়ে আসতে হবে। স্পেসিফাই দিস রিকোয়ারমেন্ট উইদাউট এক্সপ্রেসিং কম্পিউটার অল্টারনেটিভস অ্যান্ড টেকনোলজি ডিটেলস অ্যাট দিস পয়েন্ট, কিপ অ্যানালাইসিস অ্যাট দ্য বিজনেস লেভেল, এই সময় শুধু বিজনেস লেভেল অ্যানালাইসিস করা হবে। প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্ট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ম্যান্ডেটরি, ডিজায়ারেবল অর অপশনাল। তোমার অনেকগুলো রিকোয়ারমেন্ট আসবে, তার মধ্যে তোমাকে ক্লাসিফাই করে ফেলতে হবে যে এই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই লাগবে, দিতেই হবে। আরেকটা হচ্ছে আমরা চাই যে এই অপশনগুলো আসুক, মানে দেওয়ার জরুরি না কিন্তু দিলে ভালো হবে। আর অপশনাল হচ্ছে দিতে পারো, এরকম অপশনাল ফিচার হিসেবে থাকবে। তারপর হচ্ছে ডিসিশন অ্যানালাইসিস, ডিফাইন দ্য ক্যান্ডিডেট সলিউশনটা কী হবে সেটা ডিফাইন করতে হবে। ইভ্যালুয়েট ইজ ক্যান্ডিডেট ফর ফ্লেক্সিবিলিটি কী হবে সেটা ইভ্যালুয়েশন করতে হবে, আমরা নেক্সট স্লাইডে দেখব। রিকমেন্ড এ ফিজিবল ক্যান্ডিডেট অ্যাজ দ্য টার্গেট সিস্টেম, ফিজিবল ক্যান্ডিডেট কোন টার্গেট সিস্টেমের জন্য ফিজিবল কী ক্যান্ডিডেট হবে সেটা করতে হবে। দেন ফিজিবিলিটি অ্যানালাইসিস রিপোর্ট দিতে হবে যে এই সফটওয়্যারটা নিয়ে আমাদের কী ফিজিবল আর ফিজিবল হবে না। দেন পারচেজিং, রিসার্চ দ্য টেকনোলজি অ্যান্ড মার্কেট প্লেস, তোমাদের দেখতে হবে যে নতুন টেকনোলজি এখন কী আছে, কোন ধরনের সফটওয়্যার চলতেছে, কোন জিনিসগুলো এখন ইউজ করতে হবে সেটা, আর মার্কেটে কী নতুন চলতেছে, আপডেটেড কী আছে সেগুলো নিয়ে একটা অ্যানালাইসিস করতে হবে। অর্গানাইজ দ্য বিজনেস, টেকনোলজি, রিলেশনশিপ রিকোয়ারমেন্ট অ্যান্ড এস্টাবলিশ দ্য মেকানিজম দ্যাট উইল বি ইউজ টু ইভ্যালুয়েট দ্য টেকনিক্যাল অল্টারনেটিভ। বিজনেস অর্গানাইজ করতে হবে, টেকনোলজি, রিলেশনশিপ কী দরকার পড়বে সেই রিকোয়ারমেন্ট করতে হবে, একটা মেকানিজম এস্টাবলিশ করতে হবে যে কীভাবে টেকনিক্যাল অল্টারনেটিভগুলোকে আমরা ইভ্যালুয়েট করব। রাইট দ্য আরএফপি, যদি পারচেস করতে হয় তাহলে আরএফপি, রিকোয়েস্ট ফর প্রপোজাল। তুমি যদি কোনো ওষুধ কোম্পানিতে কাজ করো বা অন্য কোনো অর্গানাইজেশন যারা সফটওয়্যার কোম্পানি না, তখন তোমাদের আরএফপি তৈরি করতে হবে যে রিকোয়ারমেন্টগুলো পাইলে সেই রিকোয়ারমেন্টের উপরে, যার উপরে বেস করে অন্যান্য সফটওয়্যার কোম্পানিগুলো তোমাদের প্রপোজাল দেবে। রিসিভ প্রপোজাল ফ্রম ভ্যান্ডর থেকে প্রপোজাল নিতে হবে। ইভ্যালুয়েট প্রপোজাল যারা দিলে তা ইভ্যালুয়েট করতে হয়, মানে তারা সব ফিচারগুলো দিবে কিনা, কত দিনের মধ্যে দিবে, তোমাদের রিকোয়ারমেন্ট টার্গেট টাইমিংয়ের মধ্যে আছে কিনা বা টার্গেট প্রাইসিংয়ের মধ্যে আছে কিনা সেইগুলো ইভ্যালুয়েশন করতে হবে। মেক এ রিকমেন্ডেশন টু দ্য সিস্টেম ওনার অ্যান্ড ইউজুয়ালি দ্য ইনফরমেশন সিস্টেম ম্যানেজার অ্যাজ ওয়েল। তো সব প্রপোজাল যখন ইভ্যালুয়েট হয়ে গেছে তখন সিস্টেম ওনারের কাছে তোমাদেরকে রিকমেন্ডেশনগুলো দিতে হবে যে কোন পার্টিকুলার সফটওয়্যারটা কিনলে, কার কাছে কিনলে ভালো হবে সেটা তাদেরকে রিকমেন্ড হিসেবে দিবে। এক্সিকিউট দ্য ফাইনাল অর্ডার, কন্ট্রাক্ট, লাইসেন্সেস
অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্ট। তো যখন সব সিলেক্ট হয়ে গেছে ফাইনাল অর্ডার দিতে হবে ভেন্ডরকে, তারা যাতে বা সফটওয়্যার কোম্পানিগুলোকে তাদের সফটওয়্যার ডেলিভারি করে, তাদের সাথে একটা কন্ট্রাক্ট তৈরি করতে হবে, তাদের লাইসেন্সিং টার্মগুলো কী হবে সেই লাইসেন্সিংগুলো নিতে হবে। আর সার্ভিস এগ্রিমেন্ট, তারা মেনটেনেন্স এগ্রিমেন্ট কীভাবে হবে, তারা কী ধরনের মেনটেনেন্স দেবে, কতক্ষণের মানে যদি কোনো প্রবলেম হয় তারা কতক্ষণ পর্যন্ত সাপোর্ট দেবে, এই জিনিসগুলোকে সার্ভিস এগ্রিমেন্টে নিয়ে আসতে হবে। নেক্সট হচ্ছে ডিজাইন ফেজ। ট্রান্সফর্ম দ্য বিজনেস রিকোয়ারমেন্ট ফ্রম দ্য ডেফিনেশন ফেজ ইনটু এ সেট অফ টেকনিক্যাল ডিজাইন ব্লুপ্রিন্ট ফর কনস্ট্রাকশন। তৈরি করার জন্য আমাদের ওই বিজনেস রিকোয়ারমেন্টগুলোকে ডিজাইনে নিয়ে আসতে হবে, ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। যেরকম আমরা বিল্ডিং বানাইতে হলে একটা নকশা তৈরি করি, সেরকম সফটওয়্যারটা একটা নকশা তৈরি করতে হবে। অ্যাড্রেস হাউ স্পেসিফিক টেকনোলজি উইল বি ইউজড ইন দ্য নিউ সিস্টেম। তোমাদেরকে এটাও বলতে হবে কোন দিয়ে কী দিয়ে তৈরি করবে, কোন টেকনোলজি। তোমাকে বলতে হবে যে আমি সি শার্প বা জাভা দিয়ে তৈরি করব এবং এটা উইন্ডোজে চলতে হবে, এগুলো এইরকম উইন্ডোজে এটা রান করতে হবে এবং এটা ওয়েব বেসড হতে হবে। তো এইগুলোকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে, অ্যাড্রেস করতে হবে এই টেকনোলজিগুলো। ডিজাইন স্পেক ক্যান ইনক্লুড রাইটিং ডকুমেন্ট অর প্রোটোটাইপস। ডিজাইন স্পেসিফিকেশন তোমার লিখিত ডকুমেন্ট থাকতে পারে অথবা প্রোটোটাইপ থাকতে। প্রোটোটাইপ মানে হচ্ছে সফটওয়্যারটার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা। আমরা ইন্টারফেস তৈরি করে দেবো, যতগুলো রিকোয়ারমেন্ট আছে কী ভ্যালু থাকবে, এটাকে আমরা পরে আমাদের কাস্টমারের কাছে দেবো, তখন তারা সেটা দেখে ইভ্যালুয়েট করবে যে হ্যাঁ তারা যেটা চাইতেছে এটা দেখতে ওইরকমই হচ্ছে। তো এক্সিস্টিং সিস্টেম মাস্ট বি ইন্টিগ্রেটেড ইন দ্য ডিজাইন। এক্সিস্টিং সিস্টেম অন্য সিস্টেম যদি থাকে সেগুলোকে ইন্টিগ্রেট করতে হয়। মনে করো তুমি অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করতেছো, তাদের অলরেডি হিউম্যান রিসোর্স সফটওয়্যার আছে, যেহেতু স্যালারিটা অ্যাকাউন্টিংয়ের সাথে জড়িত, তোমার যে হিউম্যান রিসোর্স জানি অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করতে পারে, যে হিউম্যান রিসোর্স কাউকে স্যালারি দিলে সেই টাকাটা যেন অ্যাকাউন্টিংয়ে পোস্টিং করতে পারে, তো সেটাও মাথায় রাখতে হবে। তারপর আসতে কনস্ট্রাকশন আমরা কী করবো, কীভাবে সফটওয়্যার বিল্ড করবো। বিল্ড অ্যান্ড টেস্ট এ ফাংশনাল সিস্টেম দ্যাট ফুলফিল বিজনেস অ্যান্ড ডিজাইন রিকোয়ারমেন্ট। সফটওয়্যারটা তৈরি করতে হবে যেটা বিজনেস এবং ডিজাইন রিকোয়ারমেন্টকে ফুলফিল করবে। ইমপ্লিমেন্ট দ্য ইন্টারফেস বিটুইন দ্য নিউ সিস্টেম অ্যান্ড এক্সিস্টিং সিস্টেম। ইন্টারফেসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে নতুন সিস্টেম এবং এক্সিস্টিং যদি কোনো সিস্টেম থাকে তার মধ্যে যে ইন্টিগ্রেশন করা দরকার সেই ইন্টিগ্রেশনটা ইমপ্লিমেন্ট করতে হবে। সিস্টেম টেস্টিং, ইউনিট অ্যান্ড সিস্টেম টেস্টিং। সিস্টেমকে টেস্টিং করতে হবে। টেস্টিংয়ের জন্য আমরা নতুন একটা কোর্স তৈরি করবো, সেটাকে ডিটেল পাওয়া টেস্টিংগুলো কীভাবে করতে হয়। দেন আসবে আমাদের ইমপ্লিমেন্টেশন ফেজ। ইমপ্লিমেন্টেশন ফেজে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট শেষ হয়ে গেছে, টেস্টিং শেষ হয়ে গেছে, এটা রেডি ফর গো লাইভ। গো লাইভ মানে হচ্ছে এটা রেডি ফর ইউজার ইউজেস। তো আমরা এটাকে কী করবো, ইনস্টল করব, সফটওয়্যারটা ইনস্টল করব, ডেপ্লয় করব, মানে হচ্ছে কনফিগার করব, কী জিনিসগুলো আমাদের কনফিগার করতে হবে সেগুলো। প্লেস দ্য নিউ সিস্টেম ইনটু অপারেশন অর প্রোডাকশন। তারপর আমরা ডিক্লেয়ার করবো হ্যাঁ আমরা রেডি, এখন আমরা ইউজাররা ইউজ করতে শুরু করতে পারে। তারপর ইউজারদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে সফটওয়্যার ম্যানুয়াল দিতে হবে যাতে তারা দেখে বুঝতে পারে। লোডিং ফাইল অ্যান্ড ডাটাবেস দিতে হবে, এগুলোকে সব ডিফাইন করে দিতে হবে। অপারেশন অ্যান্ড সিস্টেম সাপোর্ট। অপারেশন যখন আমরা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, ইউজার ইউজ করা শুরু করতেছে, এরপর থেকে আমাদের এটা মেনটেন করে যেতে হবে। অনগোয়িং মেনটেন্যান্স অফ এ সিস্টেম আফটার ইট হ্যাজ বিন প্লেসড ইনটু অপারেশন যাওয়ার পরে এটা মেনটেন করতে হবে। অনেক সময় প্রবলেম আসতে হবে, সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। অনেক সময় চলতে গিয়ে স্লো হয়ে যেতে পারে, কেন হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে, এগুলো মেনটেন করে যেতে হবে। দিস ইনক্লুড প্রোগ্রাম মেনটেন্যান্স অ্যান্ড সিস্টেম ইমপ্রুভমেন্ট। সিস্টেমে ইমপ্রুভ করতে হবে। তুমি হয়তো অল্প ডাটার জন্য প্রোগ্রামটা ভালো চলতেছিল, ডাটা যখন বেশি হয়ে গেছে তখন হয়তো স্লো হয়ে গেছে, এগুলোকে তোমাকে অ্যাড্রেস করতে হবে। নেক্সট আমাদের আছে সিস্টেম অ্যানালাইসিস। সিস্টেম অ্যানালাইসিসে আমরা কী করব, অর্গানাইজেশন কনটেক্সট অ্যান্ড রিকোয়ারমেন্ট, ফাংশনাল এরিয়া কনটেক্সট অ্যান্ড রিকোয়ারমেন্ট, এন্টারপ্রাইজ মডেলিং, ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম, এগুলো আমরা তৈরি করতে হবে সিস্টেম এনভায়রনমেন্টের মধ্যে। অ্যানালাইজ দ্য এক্সিস্টিং সিস্টেম, ফিজিক্যাল অ্যানালাইসিস, লজিক্যাল অ্যানালাইসিস। আমাদের তারা এখন যে সফটওয়্যারটা বানাইতে যাচ্ছ, তারা এখন বর্তমানে সেই কাজগুলো কীভাবে করতেছে সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে। ম্যানুয়ালি হতে পারে বা তাদের হয়তো অন্য কোনো সফটওয়্যার থাকবে, সেগুলো অ্যানালাইজ করতে হবে, সেগুলো কী ফিচার আছে সেগুলো দেখতে হবে। দেন লজিক্যাল অ্যানালাইসিস করতে হবে। ফিজিক্যাল অ্যানালাইসিস যেটা হবে তোমার ফিজিক্যালি ওখানে গিয়ে তারা কীভাবে কাজ করে, কীভাবে দেখে, এগুলো দেখতে হবে। আর লজিক্যাল অ্যানালাইসিসে তো লজিক্যালি ইন্টারনালি লজিকটা কী, মানুষের ব্রেন কীভাবে কাজ করে ওই কাজটা করার জন্য, সেটা হচ্ছে লজিক্যাল আইডেন্টিফাই করে নিয়ে আসতে হবে লজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। সো নিউ সিস্টেম রিকোয়ারমেন্ট, লজিক্যাল মডেল অফ নিউ সিস্টেম, দেন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, একটা ডকুমেন্ট তৈরি হবে, রিকোয়ারমেন্টটা কী হলো সেই স্পেসিফিকেশন আসবে। ফাংশনাল রিকোয়ারমেন্ট, ডাটা ফ্লো ডায়াগ্রাম, এগুলো নিয়ে আমরা ডিটেলে কথা বলবো। তারপর ডকুমেন্টেশন, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ডকুমেন্টেশন। এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট যা আছে সেটা আমরা খুব সুন্দরভাবে ডকুমেন্টেশন করে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট তৈরি করব। অ্যান্ড সিস্টেম ডিজাইনে আমাদের কী কাজ করতে হবে, সিস্টেম ডিজাইন হচ্ছে জেনারেল ডিজাইন। জেনারেল ডিজাইনে আমাদের যে কাজগুলো হচ্ছে লজিক্যাল ডিজাইন অফ অল্টারনেটিভস। লজিক্যাল ডিজাইন করতে হবে, সফটওয়্যারটা কীভাবে দেখবে, কোনটার সাথে কানেক্টেড থাকবে, কার সাথে অ্যাক্টিভেট করতে হবে, কীভাবে ইন্টারাকশন করবে একজনের সাথে আরেকজন, সেটা লজিক্যাল ডিজাইন বের করতে হবে। ইভ্যালুয়েট অ্যান্ড চুজ এ সলিউশন অ্যাপ্রোচ, কোন সলিউশন আমরা দেবো সেই সলিউশনটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপর ডিটেল ডিজাইন, যেটা ফিজিক্যাল ডিজাইন, সেখানে হবে প্রসেস ডিজাইন, প্রোগ্রাম স্পেসিফিক স্ট্রাকচার চার্ট, প্রোগ্রাম স্ট্রাকচার চার্ট, এই প্রোগ্রাম স্ট্রাকচার ডিটেলে বলবো পরে। তারপর ডাটা ডিজাইন, লজিক্যাল স্ট্রাকচার অফ ডাটা অ্যান্ড ফাইল, ইয়ার ডায়াগ্রাম,
ইয়ার ডায়াগ্রাম মধ্যে ডাটাবেস ডিজাইন করব। ইউজার ইন্টারফেস ডিজাইন, ডায়লগ অ্যান্ড ডকুমেন্ট ফ্লো। ডায়লগ মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, যে আমরা যেখানে ডাটা এন্ট্রি করবো সেটা কীভাবে দেখা যাবে সেই জিনিসগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে। তারপরে ডিজাইন ডকুমেন্ট, তার ফাইনালি আমরা একটা ডিজাইন ডকুমেন্ট পাবো। তো এই ফেজ থেকে আমাদের এই কাজগুলো হবে। সিস্টেম ইমপ্লিমেন্টেশনের সময় আমাদের কী কাজ করতে হবে সেটা হচ্ছে সিস্টেমটা অ্যাকচুয়ালি কোডিং করতে হবে। প্রোগ্রামিং শুরু হবে এখন, এর আগ পর্যন্ত কোনো প্রোগ্রামিংয়ের কাজ নেই। আমাদের বাংলাদেশে আমরা রিকোয়ারমেন্ট না পাওয়ার আগে প্রোগ্রামিং শুরু করে দিই, যার জন্য আমাদের কখন সফটওয়্যার ঠিকমতো বানাতে পারি না। তারপর টেস্টিং করতে হবে, তারপর ইনস্টলেশন করতে হবে, ইউজার ম্যানুয়াল তৈরি করতে হবে এবং ইউজারকে ট্রেনিং দিতে হবে এই সিস্টেম ইমপ্লিমেন্টেশন ফেজে। ক্রস লাইফ সাইকেল অ্যাক্টিভিটিস, লাইফ সাইকেল অ্যাক্টিভিটিসের মধ্যে কী থাকবে? প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে একজন প্রজেক্ট ম্যানেজার থাকবে, সে পুরো প্রজেক্টটা ম্যানেজ করবে। স্কেডিউল করতে হবে, কস্ট, মাইলস্টোন, কোনগুলো ডেলিভারেবল সেগুলো বের করতে হবে। মাইলস্টোন মানে যেখানে গিয়ে একটা বলতে পারবো যে হ্যাঁ আমাদের একটা কিছু হয়েছে, যেটা আমরা কাস্টমারকে দেখাতে পারবো। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটা টিম থাকবে যারা সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্স করবে। ক্রিয়েশন অফ স্ট্যান্ডার্ড, যে কোন স্ট্যান্ডার্ড আমাদের ফলো করতে হবে কোডিং করার জন্য, যেমন কোডিংয়ের নেমিং কনভেনশন কী হবে, কোডিংয়ের স্ট্রাকচার কী হবে, ডিজাইন প্যাটার্ন কী হবে, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যাবো না ফাংশনাল মডেল যাবে, এগুলো স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। এনশিওর কনফার্মেশন টু দোজ স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডগুলো ফলো করা হচ্ছে কি না এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টিম সেই কাজটা করবে। যে সবগুলো ফর্মাল টেকনিক্যাল রিভিউ, তারা দেখবে যে প্রোগ্রামাররা ঠিকমতো প্রোগ্রামিং লিখতেছে কিনা, স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে কিনা সেটা রিভিউ করবে। তার ডকুমেন্টেশন অফ এরর যেগুলো আসবে সেগুলো ডকুমেন্ট করবে, কীভাবে সলভ করা হচ্ছে সেগুলো লিখবে। টেস্টিং স্ট্র্যাটেজি, টেস্টিং কীভাবে করা হবে, কোন টেস্টিং মেথোডোলজি ইউজ করা হবে সেখানে। এই কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাজ হচ্ছে এইগুলো হচ্ছে কোয়ালিটি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের। ক্রস লাইফ সাইকেল অ্যাক্টিভিটিসের মধ্যে আরেকটা আছে মেজারমেন্ট। মেজারমেন্ট মানে হচ্ছে আমাদের কত সময় লাগবে, টাইম, কত লোক বল লাগবে, এফোর্ট লাগবে, কী ধরনের খরচ হবে, প্রোডাক্টিভিটি কী ধরনের রাখতে হবে, সফটওয়্যার কোয়ালিটি কেমন, সফটওয়্যার কোয়ালিটি কতটুকু রাখতে হবে, কী ধরনের কোয়ালিটি সফটওয়্যার তৈরি করতে হবে সেটা আমাদের মেজার করতে হবে। এনহ্যান্স এস্টিমেটস অফ নিউ প্রজেক্টের জন্য যে এস্টিমেট করা হয়েছিল সেগুলোকে আরও এনহ্যান্স করতে হবে, আপগ্রেড করতে হবে। বেসলাইন ফর প্রসেস ইমপ্রুভমেন্টের বেসলাইন কী কী হবে সেগুলো আমাকে ডিফাইন করতে হবে, এগুলো ডিটেলে আমরা পরে কথা বলবো। টেস্ট ইফেক্টিভনেস অফ নিউ মেথড, নতুন যে মেথডটা আমরা ইউজ করতেছি সেটা টেস্ট করে দেখতে হবে যে এটা আসলে ইফেক্টিভ কিনা, আমাদের জন্য এই মেথডটা আসলে কার্যকরী কিনা। এই মেথড কী কী আছে সেগুলো আমরা পরে কথা বলবো। ক্রস লাইফ সাইকেল অ্যাক্টিভিটিসের মধ্যে আরও আছে সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট, সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজ করতে হবে। কন্ট্রোল চেঞ্জেস, যেসব সফটওয়্যারের চেঞ্জ হচ্ছে সেইগুলোকে কন্ট্রোল করতে হবে, যে চেঞ্জগুলো আসার দরকার আছে কিনা, যে চেঞ্জ হলে কোন জায়গায় ইম্প্যাক্ট করতেছে সেগুলো বের করে নিয়ে আসতে হবে। কাস্টমার চেঞ্জ রিকোয়ারমেন্ট, কাস্টমার কী কী চেঞ্জ দরকার পড়ে সেই চেঞ্জ রিকোয়ারমেন্টগুলো আইডেন্টিফাই করতে হবে এবং এটা আমাদের নতুন ডিজাইন করে আবার আসতে হবে। ডেভেলপার চেঞ্জ টেকনিক্যাল অ্যাপ্রোচের চেঞ্জ দরকার আছে কিনা সেটা আমাদের ডেভেলপ করতে হবে। ম্যানেজমেন্ট মডিফাইজ প্রজেক্ট প্রজেক্টের অ্যাপ্রোচ যেভাবে যাচ্ছি সেইভাবে ঠিক আছে কিনা নাকি নতুনভাবে করতে হবে সেটা আমাদের এই কনফিগারেশন ম্যানেজমেন্ট টিম সেই কাজটা করবে। সফটওয়্যার কনফিগারেশন আছে প্রোগ্রামস, ডকুমেন্টস অ্যান্ড ডাটা স্ট্রাকচার, এই তিনটা কনফিগারেশন আমাদের সবসময় ম্যানেজ করে যেতে হবে। তারপর আছে ডকুমেন্টেশন, আর আছে ফ্যাক্ট ফাইন্ডিং মানে হচ্ছে লেসন লার্নিং, আমরা আসলে কী শিখলাম, কোন ধরনের জিনিস আমাদের শুরু করছিলাম কিন্তু ঠিকমতো কাজ করে নাই, সেই ফ্যাক্টগুলো ফাইন্ড করতে হবে। এফোর্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে 40-60 মেথড আছে। 40-60 মেথড হচ্ছে ডেভেলপমেন্টের জন্য আমাদের টোটাল টাইমের 40% ইউজ করব, আর 60% ইউজ হবে মেনটেন্যান্সের জন্য। আর 30-70 এফোর্ট আছে, 30% ইউজ হবে ডেভেলপমেন্টের জন্য আর 70% হচ্ছে মেনটেন্যান্সের জন্য। তো যে এফোর্ট যত বেশি হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, মেনটেন্যান্স তত কমে যাচ্ছে। সো ডেভেলপমেন্ট কস্ট, আমরা ডেভেলপমেন্টের কস্ট কীভাবে নির্ণয় করব? একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হলে রিকোয়ারমেন্টে হচ্ছে 10% কস্ট, ডিজাইনে 20%, কোডিংয়ে 20%, টেস্টিংয়ে দেওয়া হয়েছে 50%। অফেন আন্ডার এস্টিমেটেড ক্যান বি রিডিউস থ্রু বেটার ডিজাইন অ্যান্ড কোডিং। তো টেস্টিংয়ের জন্য বেশি টাইম দেওয়া হয়েছে, কারণ হচ্ছে কি রিকোয়ারমেন্টে প্রবলেম থাকতে পারে, যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা হয়েছে সেটা হয়তো ঠিকমতো করা হয় নাই, তারপর ডিজাইনে প্রবলেম থাকতে পারে, কোডিংয়ে প্রবলেম থাকতে পারে, সব কিছু টেস্টিংয়ের মাধ্যমে আমাদের সলিউশন করতে হবে। তার মানে এভাবে এই 100%, তার মানে কোডিংয়ে মাত্র হচ্ছে 20%, রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিজাইনে 30%, আর 50%ই দেওয়া হয় টেস্টিংয়ের জন্য। নোট, ইজি টু টেস্ট, ইজি টু মেনটেন। সফটওয়্যারটা যদি টেস্টিং করা ইজি হয়, মেনটেন করাও ইজি হবে। আমরা এখন দেখি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্যারাডিজম, প্রসেস মেথড। আমাদের একটা আছে ওয়াটারফল মডেল, ক্লাসিক্যাল লাইফ সাইকেল যেটাকে বলে। তো ওয়াটারফল মডেলে হচ্ছে যে ওয়াটারফল মানে হচ্ছে কি আমাদের ঝর্ণা, তার মানে পানি পড়তেছে, ঝর্ণায় যদি পানি পড়ে এখানে আসে, সেটা আবার কিন্তু এখানে যেতে পারে না। তো এটা হচ্ছে এই জন্য ওয়াটারফল মডেল, যে প্ল্যানিং থেকে শুরু করে প্ল্যানিং শেষ হয়ে যাওয়ার পর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজ আসবে। প্ল্যানিং থেকে আমরা পাবো ফিজিবিলিটি রিপোর্ট,
যে আমরা প্রজেক্টে যেতে পারবো কি যাব না। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যদি ফিজিবল হয় তখন আমরা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন রিপোর্টে যাব, স্পেসিফিক রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবো, এর আগে যেভাবে আমরা এক্সপ্লেন করলাম। তারপর ডিজাইনে যাব, ডিজাইনে হচ্ছে ডিজাইন ডকুমেন্ট পাবো আমরা। কোডিংয়ে যাব, কোডিংয়ে যাওয়ার পরে আমরা একটা সফটওয়্যার পাবো প্রোগ্রাম, এটা টেস্ট করব, তারপর টেস্ট রিপোর্ট পাবো। টেস্ট রিপোর্ট যখন ওকে হবে তখন আমরা ইনস্টল করব, তারপর আমরা মেনটেন্যান্স যাব। তার মানে প্ল্যানিং, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, কোড, টেস্ট, ইনস্টল, মেনটেন্যান্স। তার আমরা ফিরে যাওয়ার কোনো অপশন নাই, পানি পড়তেছে তো পড়তেছেই। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল। ইউজুয়ালি এই মডেলটা ইউজ করা হয় কোনো বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, যেখানে ব্লুপ্রিন্ট প্ল্যানিং হয়ে যাওয়ার পরে তোমার যখন বিল্ডিংটা তৈরি হয়ে গেছে তখন আর মডিফিকেশন করার কিছু নাই, কোনো চেঞ্জ করার কিছু নেই। তার মানে খুব কেয়ারফুল থাকতে হয় সেখানে। তো যখন বিল্ডিং হয়ে গেছে তারপর আমি আবার নতুন করে প্ল্যান করতে পারবো না। এটা ছিল আমাদের ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেলটা আমাদের খুব কম ইউজ হয় বর্তমান সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। নেক্সট ওয়াটারফল মডেল যেটা হচ্ছে ওল্ড ওয়ে অফ ডুইং থিংস। অল প্রজেক্ট গো থ্রু দিস ফেজেস। সব প্রজেক্টগুলো এই ফেজ দিয়ে যায়, এরকম হয়। কিন্তু সিকুয়েন্সিয়াল প্রোগ্রেস আনরিয়ালিস্টিক্স, ইটারেশন এক্সপেন্সিভ। যেটা বললাম সিকুয়েন্সিয়ালি গেলে আমরা একেবারে শেষে গিয়ে যদি ভুল পাই ওটা শুধরানোর মতো সময় আমরা হয়তো পাবো না, আমরা আবার সেই নতুন করে হয়তো শুরু হতে পারবে, এই জন্য এক্সপেন্সিভ। ফ্রোজেন রিকোয়ারমেন্ট, ডিফিকাল্ট টু স্টেট অল রিকোয়ারমেন্টস অ্যাট দ্য বিগিনিং রিকোয়ারমেন্ট ড্রিফট। একেবারে প্রথমেই আমরা আসলে বলতে পারি না যে আমরা সব রিকোয়ারমেন্ট কালেক্ট করে ফেলছি, কারণ ডে বাই ডে নতুন নতুন রিকোয়ারমেন্ট আসতে পারে। সুতরাং এই মডেলে এটা খুব সমস্যা হয়, রিকোয়ারমেন্ট ড্রিফট। গ্যাপ বিটুইন ইউজার অ্যান্ড ডিজাইনার, লিটল কমিউনিকেশন উইথ ইউজারের সাথে যদি কমিউনিকেশন না করা হয়, ডিজাইন যদি ঠিক মতো না করা হয়, মানে ডিজাইনারের মধ্যে একটা গ্যাপ থেকে যায়। ওয়ার্কিং সিস্টেম আনঅ্যাভেলেবল টিল লেট ইন দ্য প্রজেক্ট, অলসো ডিজাস্টারাস ফর এরর অ্যাট দিস স্টেজ। মানে এই লাস্টের স্টেজে যদি আসে আমাদের এরর আসে, সেটা আমাদের ফিক্স করতে গেলে অনেক সময়ের দরকার পড়ে, অনেক খরচ হয়। তারপরে এই প্রবলেমটা সলভ করার জন্য ওয়াটারফল মডেলে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আরেকটা মডেল আছে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিংয়ে যেটা হয় ওয়াটারফল মডেলই থাকে, কিন্তু আমরা আগে ডিজাইন রিকোয়ারমেন্টগুলো বানাই, প্রোটোটাইপ তৈরি করে আমরা, যেমন রিকোয়ারমেন্ট জেনারেশন অ্যান্ড রিফাইনমেন্ট। রিকোয়ারমেন্টটা বানাইলাম, বানানোর পর একটা কুইক ডিজাইন হবে, খুব দ্রুত একটা ডিজাইন তৈরি হবে, কাগজের স্কেচ হতে পারে বা সফটওয়্যারে হতে পারে। ডিজাইন করে এটার একটা প্রোটোটাইপ তৈরি করা হয়, সফটওয়্যার একটা ডেমো তৈরি করা হয়, যেটা আসলে অরিজিনাল সফটওয়্যার না, কিন্তু সফটওয়্যার মতো ইন্টারাকশন থাকবে। হয়তো স্ক্রিনগুলো তৈরি করা হয়েছে, বলতে হবে যে এখানে সেভ করলে এটা হবে, এখানে মুখে বলা হবে। এভাবে প্রোটোটাইপ তৈরি করা হয়। প্রোটোটাইপ তৈরি করার পরে কাস্টমারের কাছে দেওয়া হয়, এখান থেকে সে কাস্টমার ইভ্যালুয়েট দ্য প্রোটোটাইপ। কাস্টমার এটা দেখার পরে বলে হ্যাঁ যেটা চাইছি এটা আছে, বা সে যদি আর যা সাজেশন দেয় সে সাজেশন দিতে পারে। প্রোটোটাইপের সুবিধা হচ্ছে যেহেতু এটা ভিজুয়াল, কাস্টমারের কাছে খুব সহজে তারা দেখতে পারে যে সফটওয়্যারটা কীরকম হবে, সেটা বুঝতে পারে। তো রিফাইন প্রোটোটাইপ, যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেটা আবার রিকমেন্ড গ্যাদারিংয়ে চলে আসে, আবার কুইক ডিজাইন হয়, আবার প্রোটোটাইপটা চেঞ্জ করা হয়, করে আবার কাস্টমারের কাছে আসে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আসতে। যদি ডিজাইনে কিছু থাকে, যদি রিকোয়ারমেন্টের প্রবলেম না থাকে, যদি ডিজাইনে থাকে, তাহলে এইটা ডিজাইন পর্যন্ত যাবে শুধু। ডিজাইন থেকে আবার এদিক দিয়ে ঘুরে এখানে চলে আসবে। তারপরে যখন প্রোটোটাইপ সব ফিক্স হয়ে গেছে তখন এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোডিংয়ে চলে যাওয়া হয়। ডিসকার্ড প্রোটোটাইপ, ইঞ্জিনিয়ার প্রোটোটাইপ টু প্রোডাকশন সিস্টেমস। প্রোটোটাইপের যে প্রবলেমগুলো আছে, প্রোটোটাইপের সব প্রবলেমগুলো সলভ করতে পারে না, প্রোটোটাইপের স্টিল প্রবলেম আছে। কাস্টমার ইমপ্যাশন হোয়েন প্রোটোটাইপস ইজ রিবিল্ড টু প্রোডাকশন সিস্টেম। তো প্রোটোটাইপটা যখন প্রোডাকশন সিস্টেমে আসে তখন কাস্টমার ইমপ্যাশেন্ট হয়ে যায়, তারা আসলে আগে যা দেখছিল তা হয়তো নাও দেখতে পারে। আগে একটা বুঝতে পারছিল, এখন হয়তো অন্যরকমভাবে দেখতেছে রিয়েলি। আর ইনএফিশিয়েন্ট সিস্টেম অফেন বিকাম দ্য প্রোডাকশন সিস্টেম। তার মানে যদি গ্যাপ থেকে থাকে কাস্টমারের আন্ডারস্ট্যান্ডিং আর ডেভেলপার ডিজাইনের আন্ডারস্ট্যান্ডিং, তখন দেখা যায় যে প্রোডাকশন সিস্টেম ইনএফিশিয়েন্ট হয়ে গেছে। নোট আইডিয়ালি প্রোটোটাইপ ইজ দ্য মেকানিজম ফর আইডেন্টিফাইং রিকোয়ারমেন্ট। প্রোটোটাইপটা আসলে রিকোয়ারমেন্টটা আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়। হাই রিস্ক ইনোভেশন অ্যাপ্লিকেশন। একটা হাই রিস্ক থাকে যে বারবার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। আগে যে সাইকেলটা দেখলে বারবার ঘুরতে থাকতে পারে, যেটা টাইম কিল করবে। প্রমোট সেন্ড ইউজার পার্টিসিপেশন। এটা ইউজারের পার্টিসিপেশনকে প্রমোট করে, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে পারে। গুড ক্যান্ডিডেট ফর প্রোটোটাইপিং। ইউজার আনএবল টু স্পেসিফাই রিকোয়ারমেন্ট। ইউজার সাধারণত রিকোয়ারমেন্ট বলতে পারে না, এটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যে করে তার কাজ রিকোয়ারমেন্টগুলো নিয়ে আসা, এবং তাকে এই জন্যই তার সিস্টেম সম্পর্কে ভালোভাবে স্টাডি করতে হবে। ডু নট নো হোয়াট দে ওয়ান্ট ইজ নট হোয়াট দে নিড। ইউজাররা জানে না তারা আসলে কী চায়, আর তারা যা চায় তাদের আসলে তার প্রয়োজন হয় না, প্রয়োজনই নাই। এটা যখন ইউজার এনভায়রনমেন্টে যাবা তখন বুঝতে পারবা যে ওরা একটা জিনিস চাইতেছে, এটা তার আসলে দরকারই নাই, কিন্তু শুধু চাচ্ছে। আই ডু নট নো হোয়াট আই ওয়ান্ট বাট আই উইল হোয়েন আই সি ইট। কাস্টমাররা এরকম বলবে যে আমি জানি না, আমার এই রিকোয়ারমেন্ট, তুমি আমাকে দেখাও, তারপর আমি বলবো আমার কী দরকার পড়ে। তো এই প্রবলেমগুলোকে তোমার ফেস করতে হবে প্রোটোটাইপিংয়ের জন্য। এই কিছু প্রবলেম
অ্যারাইজ করে। তো এই প্রোটাইপের এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য নতুন আরেকটা হচ্ছে র্যাড মডেল বা র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল। ইউজুয়ালি তোমরা যদি কেউ C# বা জাভা বিন ইউজ করতে থাকো, সেখানে কিছু কম্পোনেন্ট তৈরি করা থাকে, সেই কম্পোনেন্টগুলো বারবার তৈরি করা দরকার পড়ে না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা ইন্টারফেস তৈরি করে ফেলতে পারো। এটা হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন মডেল। সো লিনিয়ার সিকোয়েন্সিয়াল ডেভেলপমেন্ট এমফাসাইজ ভেরি শর্ট ডেভেলপমেন্ট সাইকেল। তো তোমার হয়তো সিকোয়েন্সিয়াল ডেভেলপমেন্টে খুব দ্রুত, যেহেতু বাটনের জন্য তোমার কোডিং লেখার দরকার নেই, বাটন অলরেডি আছে, ফর্ম তৈরি করার জন্য কোডিং লেখার দরকারটা অলরেডি আছে। তো এগুলো হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। কম্পোনেন্ট বেস কনস্ট্রাকশন, কম্পোনেন্ট হচ্ছে যে তোমার বাটন, চেকবক্স, অপশন বক্স, এগুলো হচ্ছে কম্পোনেন্ট, সেগুলো আছে। ওয়েল আন্ডারস্টুড রিকোয়ারমেন্ট কনস্ট্রেন্ট স্কোপ, তো খুব রিকোয়ারমেন্টগুলো খুব ভালোভাবে বুঝতে পারে। কারণ তুমি যদি মনে করো ভিজুয়াল বেসিক, ভিজুয়াল C# যেটাই ইউজ করো না কেন, তুমি যদি স্ক্রিনগুলো বাটন সহ বানায় নিয়ে যাও, তাহলে কাস্টমার খুব সহজে ইন্টারেকশন করতে পারবে, ইজিলি বুঝতে পারবে। ইউজ অফ 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, যেটা বলতেছিলাম C#, জাভা, এগুলো হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই জেনারেশন ল্যাঙ্গুয়েজের IDE ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা এই জিনিসগুলো ডিজাইন করতে পারি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কী করতে হয়, বিজনেসটা মডেল করতে হবে, একটা টিম 1 বিজনেস মডেল করবে, তারপর ডাটা মডেলিং করবে আরেকটা করবে, তারপর প্রসেস মডেলিং করবে, তারপর অ্যাপ্লিকেশন জেনারেট করবে, তারপরে টেস্টিং অ্যান্ড টার্নওভার। সো এটা হচ্ছে 60 to 100 ডেজ এরকম একটা লাইফ সাইকেল দরকার পড়ে একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মাধ্যমে। তো র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আরেকটা হচ্ছে 4GL, enable developer to specify software characteristics at higher level of abstraction. Tool automatically generate source code, এখানে অটোমেটিক্যালি অনেক সোর্স কোড জেনারেট হয়ে যায়, তোমরা হয়তো দেখে থাকবা। টুলসের মধ্যে হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ফর ডাটাবেস কোয়েরি, রিপোর্ট জেনারেশন, ডাটা ম্যানিপুলেশন, স্ক্রিন ইন্টারাকশনস, গ্রাফিক্স, রিডিউস ডেভেলপমেন্ট টাইম ফর স্মলার অ্যাপ্লিকেশন, তারপর ইউজার অ্যান্ড ডেভেলপার কমিটমেন্ট টু র্যাপিড ফায়ার অ্যাক্টিভিটিস, ইনএফিশিয়েন্ট কোড use where high performance is required, use of reusable program components, এগুলো হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশনের টুলসের অ্যাডভান্টেজ। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্যারাডিজম একটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট, রিইউজ প্যারাডিজম। যেমন সফটওয়্যার অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্টের জন্য রিইউজ প্যারাডিজমের সফটওয়্যার ডিজাইন করতে পারি। এখানে হচ্ছে ব্রাউজ লাইব্রেরি অফ রিইউজেবল কম্পোনেন্ট, আমাদের রিইউজেবল কম্পোনেন্ট যেগুলো আছে। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কোর্স দেখলে তোমরা পাবা। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস কোর্স সেটা পাওয়া যাবে। কাস্টমার ইভ্যালুয়েশন, কাস্টমার প্রোটোটাইপ, দেন ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, কম্পোনেন্ট ডিজাইন, দেন কম্পোনেন্ট স্পেসিফিকেশন, কোডিং, টেস্টিং, লাইব্রেরি এন্ট্রি। অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের সুবিধা হচ্ছে ফোকাস অন রিইউজ, একই অবজেক্ট বারবার ইউজ করতে পারি। অবজেক্ট ক্লাস লাইব্রেরি, আমাদের যদি অবজেক্ট তৈরি করে রাখি যে আগের কোনো সফটওয়্যারের অবজেক্ট আমরা ইউজ করতে পারি। ফোকাস অন ইন্টারঅপারেবিলিটি, দেন ফাস্টার ডেভেলপমেন্ট, ইজিয়ার মেনটেন্যান্স অ্যান্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট আরেকটা মডেল আছে স্পাইরাল মডেল। স্পাইরাল মডেলের মধ্যে যে জিনিসগুলো আছে, যে আমাদের আগে দেখলাম ওয়াটারফল মডেল, প্রোটোটাইপ মডেল, আর স্পাইরাল মডেলটা হচ্ছে দুইটার কম্বিনেশন। দিয়ে একটা ওয়াটারফল মডেলে একটা পার্টিকুলার কম্পোনেন্টকে ডেভেলপ করা হবে, সেটাকে কাস্টমারকে দেওয়া হবে, সে যদি স্যাটিসফাই হয় পরে আরেকটা কম্পোনেন্ট তৈরি করা হবে। তো ইনিশিয়াল রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যান্ড প্রজেক্ট প্ল্যানিং এইখানে হবে এই ইনার স্পাইরালে, এই ছোট সময়ের মধ্যে। তারপর হচ্ছে এই বিভিন্ন লেয়ারে হচ্ছে প্ল্যানিং বেসড অন কাস্টমার কমেন্টস, কাস্টমার কমেন্টের উপরে নতুন করে প্ল্যানিং করা হবে। কাস্টমার ইভ্যালুয়েশন, এই সবগুলো লেয়ারে হবে। কাস্টমার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এই অংশটুকু ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আছে, ইঞ্জিনিয়ারিং সিস্টেম। নেক্সট প্রোটোটাইপ লেভেল, ইনিশিয়াল সফটওয়্যার প্রোটোটাইপ টুয়ার্ডস এ কমপ্লিটেড সিস্টেমস, এখান থেকে কমপ্লিট সিস্টেম হচ্ছে গো নো গো ডিসিশন, যে আমরা যাবো কি যাবো না। রিস্ক অ্যানালাইসিস বেসড অন কাস্টমার রিয়াকশন, কাস্টমার রিয়াকশনের উপরে আমরা রিস্ক অ্যানালাইসিসগুলো করবো। দেন হচ্ছে রিস্ক অ্যানালাইসিস বেসড অন ইনিশিয়াল রিকোয়ারমেন্টের উপরে রিস্ক অ্যানালাইসিস করবো। এই পর্বে এই টাইম ফ্রেমে আমরা তাদের রিয়াকশনের উপরে রিস্ক অ্যানালাইসিস করবো। আর প্ল্যানিং, এই স্কোয়ারটাকে হচ্ছে প্ল্যানিং, এটা হচ্ছে কাস্টমার ইভ্যালুয়েশন, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে রিস্ক অ্যানালাইসিস। আমরা প্ল্যানিং করব, কাস্টমার অ্যানালাইসিস করব, তারপরে রিস্ক অ্যানালাইসিস করব, তারপরে
ইঞ্জিনিয়ারিং করবো, সফটওয়্যারটা তৈরি করবো। তো সিস্টেম ডেভেলপমেন্ট প্রবলেমস, স্ক্যাজুয়াল অ্যান্ড কস্ট এস্টিমেটস অফেন গ্রসি ইনঅ্যাকুরেট। আমাদের যে সময় আমরা ইনিশিয়ালি বের করি আর যে কস্টটা এস্টিমেট করি অনেক সময় ইনঅ্যাকুরেট হয়। প্রোডাক্টিভিটি হ্যাজ নট কেপ্ট পেস উইথ ডিমান্ড। ফ্রিকুয়েন্টলি পোর কোয়ালিটি সিস্টেম আর ডেলিভার। ম্যাক্সিমাম সময় পোর কোয়ালিটির সফটওয়্যার ডেলিভার করা হয়। এক্সিস্টিং সিস্টেমস আর ডিফিকাল্ট টু মেনটেন। এক্সিস্টিং সিস্টেম মেনটেন করা খুব কঠিন হয়। টাইপ অফ ফেলিওর, কোয়ালিটি প্রবলেম। কোয়ালিটি প্রবলেমের জন্য ফেল করে। রিজন ফর ফেল, রং প্রবলেম অ্যাড্রেস, যে প্রবলেমটা ছিল না সেটা ঠিকমতো অ্যাড্রেস করা হয় নাই। সিস্টেম কনফ্লিক্ট উইথ বিজনেস স্ট্র্যাটেজি চলে একদিকে, সিস্টেম বানাইছে আরেকটা জিনিস। ওয়াইডার ইনফ্লুয়েন্স আর নেগলেক্ট, তার মানে অর্গানাইজেশনাল কালচার মে বি ইগনোরড। অর্গানাইজেশনাল কালচারকে ঠিকমতো দেখা হয় নাই, যার জন্য প্রবলেম তৈরি হয়। অ্যানালাইসিস ক্যারিড আউট ইনকারেক্টলি, অ্যানালাইসিসটা ঠিকমতো করা হয় নাই। টিম পোরলি স্কিল্ড অর ইনঅ্যাডিকুয়েট রিসোর্স, মানে রাইট পারসনকে পাঠানো হয় নাই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার জন্য, তার জন্য ঠিকমতো বুঝতেই পারে না আসলে কী দরকার বলে। প্রজেক্ট আন্ডারটেকেন ফর রং রিজন, কোনো ভুল সিদ্ধান্তের কারণে প্রজেক্টটা নেওয়া হয়েছিল, এর জন্য ফেল করে। দ্য টেকনোলজি পুল অর পলিটিক্যাল পুশ। প্রোডাক্টিভিটি প্রবলেমস হচ্ছে ইউজার চেঞ্জ দেয়ার মাইন্ড, তারা রিকোয়ারমেন্ট ড্রিফট, এটাকে বলে রিকোয়ারমেন্ট, তারা চেঞ্জ করছে, আগে একটা চাইছিল এখন আরেকটা চাইতেছে। এক্সটার্নাল ইভেন্ট চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট। নিউ লেজিসলেশন, এক্সটার্নাল ইভেন্ট, মনে করো তুমি একটা ভিআইপির জন্য সফটওয়্যার তৈরি করতেছো, কিন্তু গভর্নমেন্ট ফোর্স করলো যে না, কেউ কোনো ভিআইপি ইউজ করতে পারবে না, তখন তোমার এই সফটওয়্যারটা ফেল করবে। কারণ হচ্ছে এখন ওই সফটওয়্যারের কোনো মূল্য নেই, কারণ গভর্নমেন্ট প্রোটেকশন ইলিগাল বানাই দিচ্ছে। ইমপ্লিমেন্টেশন ইজ নট ফিজিবল, এটা ইমপ্লিমেন্ট করা ফিজিবল না। মে নট বি নোন আনটিল প্রজেক্ট হ্যাজ স্টার্ট, আর প্রজেক্ট শুরু হওয়ার আগ পর্যন্ত এটা বোঝা যায় নাই। পোর প্রজেক্ট কন্ট্রোল, প্রজেক্টটা প্রপারলি ম্যানেজ করা হয় না। ইনএক্সপিরিয়েন্স প্রজেক্ট ম্যানেজার ইনএক্সপিরিয়েন্স হয়, তাহলে প্রজেক্টটা ফেল করার সম্ভাবনা বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ।